গুড ইভিনিং সবাইকে। যেমনটা লাস্ট ভিডিওতে বলেছিলাম যে আজকে আমরা শুরু করব গ্লুকোজের রিয়াকশন। তো শুরু করছি সেই পার্টটা। তো হেডিং করে দিই গ্লুকোজের বিক্রিয়া। গ্লুকোজের বিক্রিয়া বা গ্লুকোজের রিয়াকশন। কোন গ্লুকোজের? ডি গ্লুকোজের রিয়াকশন। বলেছিলাম যে প্রকৃতিতে যত শর্করা পাওয়া যায় সবাই হচ্ছে ডি ফর্মে পাওয়া যায়, তাই আমরা পড়তে চলেছি ডি গ্লুকোজের রিয়াকশন। এবার গ্লুকোজের রিয়াকশন পড়তে হলে আগে গ্লুকোজের স্ট্রাকচার জানতে হবে। তো গত ভিডিওতে সেটাও শিখিয়েছি যে আমরা ডি গ্লুকোজের স্ট্রাকচারটা কী করে ড্র করব। এবার অনেক সময় কি হয় যে ওই জটিল পদ্ধতিতে না গিয়ে ধাপে ধাপে কী করে বের করব, সেটার থেকে মনে রাখার একটা সোজা উপায় আছে। যে এটাকে তো আমরা ফিশার প্রজেকশনে আঁকা, আগেই বলেছি কার্বোহাইড্রেটকে আঁকানোর সবথেকে সোজা পদ্ধতি হচ্ছে ফিশার প্রজেকশন। তো আমরা এটাকে এই ফর্ম্যাটে আঁকাতে পারি। এই দেখো হাতে 5টা আঙুল আছে, এই যে 3 নম্বর আঙুলটাকে ভাঁজ করে নেব। তাহলে 3 নম্বর আঙুলটা ভাঁজ করব, তাহলে 3 নম্বর আঙুলটা বাকি 4টা আঙুলের থেকে আলাদা হয়ে যাবে যদি ভাঁজ করে নিই। এটা হচ্ছে গ্লুকোজের স্ট্রাকচার। 3 নম্বর কার্বনটা ডিফারেন্ট, বাকি সব হচ্ছে সেম। বোঝা গেল? 3 নম্বরে আলাদা করতে হবে 3 নম্বরে। তো এই পদ্ধতিতে আমরা করব। তো প্রথমে আমরা কটা জানি? 6টা কার্বন হবে। তো সবার উপরে CHO, লাস্টে CH2OH। যেহেতু এটা হচ্ছে একটা অ্যালডিহাইড, আগের দিনই বলেছিলাম অ্যালডোহেক্সোজের জেনারেল সংকেত হচ্ছে CHO, CHOH হলেন CH2H। গতদিন বলেছি যে যদি অ্যালডোজ হয়, অ্যালডোজের জেনারেল সংকেত বা সাধারণ সংকেত হচ্ছে এটা। এবার হচ্ছে গ্লুকোজে 6টা কার্বন থাকে আমরা জানি। তাহলে 2টো কার্বন তো দেখতে পাচ্ছি, তাহলে এখানে N কত হতে হবে? নিশ্চয়ই N = 4 হতে হবে। তাহলে এটা দেখতে হবে নিশ্চয়ই এরকম, এই 4টা 5টা 6টা। বোঝা গেল? তাহলে এটা আঁকিয়ে ফেললাম। মাঝে কটা কার্বন আছে? 4টে কার্বন আছে। তো 4টে লাইন টানতে হবে, 1টা 2টো 3টে 4টে। এবার আমি কি বললাম কোন কার্বনটা আলাদা? হাত ভাঁজ করে দেখলাম 3 নম্বরটা আলাদা। তাই নাম্বারিং করে দিই 1 2 3 4 5 6। 3 নম্বরটা আলাদা করতে হবে। তাহলে সব কটাতে ওই যে ডান দিকে, 2 4 5 ওই যে ডান দিকে, 3 ওই যে বাদিকে। আশা করছি বোঝাতে পারলাম কী করে করছি। জাস্ট কিছু না, জাস্ট এই 3 মাঝের আঙুলটাকে ভাঁজ করে নাও। তাহলে 3 নাম্বারটা হচ্ছে সবার থেকে আলাদা। তাহলে 3 নম্বরে ওয়েজটা বাদিকে, বাকি সব ওয়েজ ডান দিকে। কারণ বলেছি সবাই হচ্ছে ডি গ্লুকোজ, সব হচ্ছে ডান দিকে থাকে। যত প্রকৃতিতে যে সমস্ত শর্করা পাওয়া যায় সব কিছুতে ডান দিকে থাকে। তো হলো ডি গ্লুকোজের স্ট্রাকচার হলো। তাহলে স্ট্রাকচার জেনে গেলে এবার হচ্ছে আমরা চলে আসি ডি গ্লুকোজের বিক্রিয়াসমূহতে। প্রথম ওই স্ট্রাকচারটা আঁকানো থাক। প্রথম বিক্রিয়া সেটা হচ্ছে বিজারণ। ওটা আবার আঁকাতে হবে। এই আবার দেখিয়ে দিচ্ছি আঁকানোর পদ্ধতি। 2টো কার্বন হলো আর 4টা কার্বন, 1টা 2টো 3টে 4টা। অনেকগুলো ওইচ থাকে, এই ওইচ ওইচ ওইচ, আর এখানে ওইচ বাদিকে। 3 নম্বরটা হচ্ছে ডিফারেন্ট হলো। এবার বিজারণ করার জন্য আমরা যে জিনিসটা ব্যবহার করি সেটাকে বলে হচ্ছে সোডিয়াম অ্যামালগাম। আমরা জানি যে ধাতুগুলো ভালো বিজারক দ্রব্য, তাহলে দিলাম সোডিয়াম অ্যামালগাম আর জল। যে কোনো ধাতুর সাথে মার্কারি যৌগকে অ্যামালগাম বলে, সংকরকে। হলো। তাহলে এবার আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে একটা বিজারক দ্রব্য। কী দ্রব্য? একটা হচ্ছে বিজারক দ্রব্য। তাহলে এই কী করবে? বিজারণ করবে। প্রশ্ন হচ্ছে কার বিজারণ করবে? দেখো এখানে কি ধরনের গ্রুপ আছে। একটা CHO আছে, এগুলো হচ্ছে 2 ডিগ্রি অ্যালকোহল আর একটা 1 ডিগ্রি অ্যালকোহল। অ্যালকোহলের কি আর বিজারণ হয়? না। আমরা জানি অ্যালকোহল হচ্ছে সব থেকে বিজারিত রূপ। তাহলে অ্যালকোহলের তো বিজারণ সম্ভব না। তাহলে একমাত্র যার বিজারণ সম্ভব সেটা হচ্ছে অ্যালডিহাইড, এই CHO। তাহলে অ্যালডিহাইডের বিজারণ করলে কি হয়? অ্যালকোহল হয়। পড়ে এসেছি অ্যালডিহাইড কিটোন চ্যাপ্টারে বা অ্যালকোহল চ্যাপ্টারে পড়েছি। তাহলে এটা বিজারিত হয়ে অ্যালকোহল হয়ে যাবে। লাস্টেরটা তো যা ছিল তাই, মাঝেরগুলো তাই। ওইচ 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 ওইচ, এই হয়ে গেল। শুধুমাত্র একটাই CHO ছিল, CHOটা বিজারিত হয়ে অ্যালকোহল হয়ে গেল, CH2OH হয়ে গেল। বোঝা গেল বিজারণ কী করে হবে? খুব সোজা। যৌগটার নাম হচ্ছে সরবিটল। সরবিটল। তাহলে এই হচ্ছে বিজারণ, হচ্ছে আমাদের পক্ষে খুব সোজা। সোডিয়াম অ্যামালগাম দিলাম, একটা বিজারক দ্রব্য। একটাই গ্রুপ ছিল যেটা বিজারিত হতে পারতো, অ্যালডিহাইড, সে বিজারিত হয়ে অ্যালকোহল হয়ে গেল, সোজা। নেক্সট হচ্ছে আমরা জারণে চলে আসবো। তো বারবার ছবি যেহেতু আঁকাতে হচ্ছে তাই আমি এটাকে মুছছি না, এই পার্ট গ্লুকোজটা থাক, এই পোর্শনটা চেঞ্জ করে নিচ্ছি।
আচ্ছা, যারা গ্লুকোজের বাকি 3টে ভিডিও দেখোনি, প্রথমে 3টে, এটা তো 4 নম্বর পার্ট চলছে, তো বাকি 3টে ভিডিও দেখে তারপর এই পোর্শনটা দেখো, রিয়াকশানগুলো বুঝতে সুবিধা হবে, কারণ এই ফিশার প্রজেকশনটা না জানলে অনেক অসুবিধা। তো শুরু করছি জারণ। জারণ আমরা দুটো জিনিস দিয়ে করতে পারি। প্রথম জারণটা আমরা করব ব্রোমিন জল দিয়ে, ব্রোমিন ওয়াটার বা ব্রোমিন জল। এবার ব্রোমিন জলে কী বর্ণ থাকে? ব্রোমিন জলে বর্ণ লাল থাকে, কোনো কোনো বইয়ে বাদামিও লিখতে পারে, তো এটাকে লাল বর্ণ ধরে নিচ্ছি। হলো, লাল বর্ণের ব্রোমিন ওয়াটার দিয়ে আমরা বিক্রিয়া করছি। কি হবে? এবার আমরা যদি যা ভালো করে জানি যে ব্রোমিন হচ্ছে একটা মৃদু জারক পদার্থ। কি? এটা হচ্ছে মৃদু জারক পদার্থ। মাইল্ড অক্সিডাইজিং এজেন্ট, কারো বাংলাতে অসুবিধা হলে মাইল্ড অক্সিডাইজিং এজেন্ট। তো কী করে? আমরা অ্যালডিহাইড কিটোন পড়তে গিয়ে পড়েছি মৃদু জারক পদার্থ শুধুমাত্র এই অ্যালডিহাইড গ্রুপকে জারিত করে, অ্যালকোহলকে জারিত করতে পারে না। তাহলে আমি একটা মৃদু জারক পদার্থ দিয়েছি ব্রোমিন ওয়াটার, তাহলে শুধুমাত্র সিএইচওটার জারণ ঘটবে, অ্যালকোহল গ্রুপগুলোর কোনো জারণ ঘটবে না। তাহলে এখানে এবার ছবিটা আমরা আঁকিয়ে ফেলি। কী হবে? অ্যালকোহলটা জারিত হয়ে অ্যাসিড হয়ে যাবে, অ্যালডিহাইডটা জারিত হয়ে অ্যাসিড হয়ে যাবে, তাহলে COOH হয়ে গেল। লাস্টেরটা সেম থাকলো, কারণ মৃদু জারক পদার্থ জারণ করবে না। মাঝে 4টা কার্বন, 1 2 3 4টা, আবার এই OH 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 3 নম্বরটাতে আলাদা। এই হয়ে গেল। নাম নাম হচ্ছে গ্লুকোনিক অ্যাসিড, নাম হচ্ছে গ্লুকোনিক অ্যাসিড। আশা করছি বোঝা গেল যে ব্রোমিন যেহেতু মৃদু জারক পদার্থ, তাই ব্রোমিন শুধুমাত্র অ্যালডিহাইডকে জারিত করলে, অ্যালকোহলগুলোকে জারিত করলো না। নেক্সট হচ্ছে তীব্র জারক পদার্থ দিয়ে একটা জারণ করব। সেই তীব্র জারক পদার্থটার নাম হচ্ছে নাইট্রিক অ্যাসিড। বই গাঢ় নাইট্রিক অ্যাসিডও লেখা থাকতে পারে। তো নাইট্রিক অ্যাসিড দিয়ে জারণ করছি। এবার নাইট্রিক অ্যাসিড হচ্ছে একটা তীব্র জারক পদার্থ, গাঢ় নাইট্রিক অ্যাসিড নিয়ে নিই। তাহলে এই কার জারণ করবে? গাঢ় নাইট্রিক অ্যাসিড তীব্র জারক পদার্থ হয়, আমাদেরকে মনে রাখতে হবে। এক হচ্ছে অ্যালডিহাইডের জারণ করবে, 2 নম্বর হচ্ছে 1 ডিগ্রি অ্যালকোহলের জারণ করবে। 1 ডিগ্রি অ্যালকোহলের জারণ করবে আর অ্যালডিহাইডের জারণ করবে। তাহলে এখানে তো এটা তো হচ্ছে অ্যালডিহাইড, আর এটা হচ্ছে 1 ডিগ্রি অ্যালকোহল। এই অ্যালকোহলটা 1 ডিগ্রি, আর বাকি মাঝের 4টা দেখো, মাঝের 4টা হচ্ছে 2 ডিগ্রি, কারণ প্রত্যেকের সাথে 2টো কার্বন আছে। এর সাথে 2টো কার্বন আছে, এই একটা এই একটা, এর সাথে 2টো আছে, এই একটা এই একটা, এর সাথে 2টো আছে, এই একটা এই একটা, প্রত্যেকের সাথে 2টো করে কার্বন আছে। তাই মাঝের প্রত্যেকটা ওয়েট হচ্ছে 2 ডিগ্রি। নাইট্রিক অ্যাসিড তাতে জারণ করতে পারে না। নাইট্রিক অ্যাসিড শুধুমাত্র অ্যালকোহলের জারণ করে, আর 1 ডিগ্রি অ্যালডিহাইডের জারণ করে, আর 1 ডিগ্রি অ্যালকোহলের জারণ করে। তাহলে এই প্রথমেরটা আর লাস্টেরটা জারিত হয়ে অ্যাসিড হবে, কারণ এটা অ্যালডিহাইড, এটা 1 ডিগ্রি অ্যালকোহল। তাহলে প্রথমের লাস্টেরটাকে COOH করে দিই। মাঝে 4টে, এই জন্য ফিশার প্রজেকশন পড়িয়েছিলাম, যে ফিশার না পড়লে এগুলো অসুবিধা হবে। নাম কি? নাম হয়ে গেল স্যাকারিক অ্যাসিড। তাহলে ব্রোমিন ওয়াটার দিয়েছিল গ্লুকোনিক অ্যাসিড, আর এটা দিয়ে হয়ে গেল স্যাকারিক অ্যাসিড। আচ্ছা, আরেকটা পয়েন্ট যেটা বলতে ভুলে গেলাম, সেটা হচ্ছে দেখো এর মধ্যেই তো আমি দিয়েছিলাম হচ্ছে ব্রোমিন ওয়াটার। এর মধ্যে যখন ব্রোমিন ওয়াটার দিয়েছিলাম, কি তৈরি হয়েছিল? আরেকবার এখানে আঁকিয়ে দিই ছোটো করে। প্রথমেরটা COOH হয়েছিল, লাস্টেরটা CH2OH ছিল, মাঝে 4টে কার্বন ছিল, এই OH 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 OH। এটা তৈরি হয়েছিল, নাম দিয়েছিলাম গ্লুকোনিক অ্যাসিড। এবার দেখো এই ব্রোমিন ওয়াটারটা কালার ছিল লাল, তাহলে ব্রোমিন ওয়াটারটা ব্রোমিন ওয়াটারটা এই গ্লুকোজকে জারিত করেছে। তাহলে ব্রোমিন যদি গ্লুকোজকে জারিত করে, নিজে কী হবে? বিজারিত। বিজারিত হয়ে তৈরি করবে Br-। এটার বর্ণ কি? এটার বর্ণ কালারলেস বা বর্ণহীন। তাহলে কি হলো? লাল বর্ণের ব্রোমিন জল গ্লুকোজকে জারিত করে গ্লুকোনিক অ্যাসিডে পরিণত করে, আর নিজে হচ্ছে বর্ণহীন হয়ে যায়। তাহলে মনে করলাম একটা কার্বোহাইড্রেট আছে, তার সাথে ব্রোমিন ওয়াটারের রিয়াকশন করলাম, কালারটা চলে গেল। তাহলে বলবো ওর মধ্যে কী গ্রুপ আছে? ওর মধ্যে বলবো অ্যালডিহাইড গ্রুপ আছে, কারণ ব্রোমিন হচ্ছে কিটোনকে জারণ করতে পারে না। পাশে লিখে রাখতে পারো, কিটোনকে জারিত করে না। আমরা পড়েছি যে কিটোনকে জারিত করতে তীব্র জারক পদার্থ দরকার। ব্রোমিন ওয়াটার মৃদু জারক পদার্থ হবে, কিটোনকে জারিত করে না। তাহলে যখনই একটা কার্বোহাইড্রেট দিল, আমাকে টেস্ট করতে বললো এটা অ্যালডোজ না কিটোজ, আমি কী করবো? লাল বর্ণের ব্রোমিন ওয়াটার দিয়ে জারণ করবো। যদি বর্ণহীন হয়ে যায় তাহলে বলবো অ্যালডোজ আছে, রিয়াকশন করবে। যদি কালারটা চেঞ্জ না হয় তাহলে বলবো রিয়াকশন করেনি, তার মানে কিটোজ আছে। তো এভাবে আমরা সোজা পদ্ধতি একটা, যে কার্বোহাইড্রেটটার মধ্যে অ্যালডিহাইড গ্রুপ আছে না কিটোন গ্রুপ আছে, সেটাকে বের করা যায়। আশা করছি বোঝা গেল।
তাহলে এই হলো আমাদের এগুলো হচ্ছে সোজা সোজা রিয়াকশন। নেক্সট একটা রিয়াকশন আছে যেগুলো অ্যালডিহাইড গ্রুপে আমরা পড়ে এসেছি, সোজা সোজা রিয়াকশন। কি রিয়াকশন? একটা আঁকিয়ে ফেলি, আবার গ্লুকোজ আঁকিয়ে ফেলি, CHO CH2H, এই বারবার করে গ্লুকোজটা আঁকাতে হচ্ছে আর কি। চারটে, এই OH OH OH, এখানে একটা OH। এবার আমাকে বললো যে এর সাথে আমি হাইড্রক্সিল অ্যামিনের রিয়াকশন করছি, কি হবে? হাইড্রক্সিল অ্যামিনের রিয়াকশনে কী তৈরি হবে? দেখো, যারা অ্যালডিহাইড কিটোনটা ভালো করে পড়েছো তারা জানো যে অ্যালকোহল গ্রুপের সাথে তো হাইড্রক্সিল অ্যামিনের কোনো রিয়াকশন হবে না। আমরা পড়ে এসেছি অ্যালডিহাইড কিটোনে কি, আমার কাছে যদি একটা অ্যালডিহাইড থাকে এরকম, বা কিটোন থাকে, অ্যালডিহাইড কিটোন যা খুশি থাক, তার সাথে হাইড্রক্সিল অ্যামিনের রিয়াকশনে এভাবে আকার লিখতে হয়। হাইড্রক্সিল অ্যামিন, এই যে NH2OH বন্ড দিয়ে দিই, এভাবে ওয়াটারটা বের করে দিই। বের করে আমরা কী করি, C ডবল বন্ড N বন্ড OH, অ্যালডিহাইড থাক বা কিটোন থাক, দুজনেই হাইড্রক্সিল অ্যামিনের সাথে এভাবে রিয়াকশন করে জল বেরিয়ে যায়, বেরিয়ে গিয়ে তৈরি করে অক্সিম। তাহলে এখানেও তো অ্যালডিহাইড গ্রুপটা আছে, তাহলে এই অ্যালডিহাইড গ্রুপটা হাইড্রক্সিল অ্যামিনের সাথে রিয়াকশন করে অক্সিম তৈরি করবে। তাহলে আঁকিয়ে ফেলি, তাহলে কী হয়ে যাবে এটা, C ডবল বন্ড N OH, একটা হাইড্রোজেন ছিল থাকবে, CH2OH, আর চারটে মাঝে একটা, দুটো, তিনটে, চারটে, OH 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 H H H H, এই হয়ে গেল অক্সিম। তাহলে সোজা জিনিস যে আমরা এটা অ্যালডিহাইড কিটোনে পড়েই এসেছি, শুধু কার্বোহাইড্রেটে তার অ্যাপ্লিকেশন। রিয়াকশনগুলো কঠিন না, খালি এই ফিশার প্রজেকশনটা না বুঝলে তখন মনে হবে কত কী করেছি। তার এই প্রিলিমিনারি রিয়াকশন জানি যে কার্বনিল যৌগের সঙ্গে হাইড্রক্সিল অ্যামিনের রিয়াকশনে অক্সিম তৈরি হয়, সেটা এখানে কাজে লাগালাম। এবার তো মনে করি আর তোমাকে বলেছে HCN এর সাথে রিয়াকশন করতে, কি হবে? HCN কি জটিল জিনিস? একদম না। দেখো, এই মনে করে একটা অ্যালডিহাইড বা কিটোন ছিল, কি পড়েছি, এর মধ্যে HCN দিলে HCN থেকে পাবো CN মাইনাস। আর কার্বন আর হাইড্রোজেনের মধ্যে তড়িৎ-ঋণাত্মকতার পার্থক্য আছে, তাহলে এটা ডেল প্লাস, এটা ডেল মাইনাস। এই মাইনাসটা এই কার্বনে অ্যাটাক করে, বন্ডটা এদিকে খুলে যায়, তাহলে এটা হয় O মাইনাস CN। আর H প্লাস ছিল HCN এর, সেটা এখানে গিয়ে তৈরি করবে CN। তাহলে আমরা এটাকে কি বলি? আমরা এটাকে বলি না সায়ানোহাইড্রিন? সায়ানোহাইড্রিন আমরা তো তাই বলে অভ্যস্ত, যেটাকে আমরা বলি সায়ানোহাইড্রিন। তাহলে যদি কার্বনিল যৌগ থাকে, মানে অ্যালডিহাইড থাক বা কিটোন থাক, সেটা সায়ানাইডের সঙ্গে বিক্রিয়া করে সায়ানোহাইড্রিন তৈরি করেছে। আশা করছি বোঝা গেছে, সায়ানাইডের সঙ্গে রিয়াকশন করে সায়ানোহাইড্রিন তৈরি করেছে। তাহলে এখানেও তাই তৈরি করবে, করবে তো? তাহলে এখানেও সায়ানোহাইড্রিন করে দেয়। আচ্ছা, এবার মনে করলাম এটা অ্যালডিহাইড ছিল, এটাকে একটু এভাবে ভাবি যে এটা অ্যালডিহাইড ছিল। তাহলে একদিকে অ্যালকাইল, একদিকে হাইড্রোজেন, একদিকে অ্যালকাইল, একদিকে হাইড্রোজেন, এই সায়ানোহাইড্রিন হলো। তাহলে কি হবে, কার্বন একটা কার্বনের সাথে, আচ্ছা আঁকাই আগে, ওটাকে বাদ দিয়ে বাকিটাকে আঁকাই। এই যে চারটে CH2H, HOH OHH OHOH, এতটুকু পোর্শন তো রিয়াকশন করেনি, এটা সেম। এবার এই যে কার্বনটা আছে, এই কার্বনটা থেকে কি হয়েছে দেখো, কি কি আছে, H আছে, OH আছে, R আছে, CN আছে। তাহলে কি করে আঁকাবো? R বলতে এই গ্রুপটা হয়ে গেল, মনে করলাম CNটাকে উপরে দিয়ে দিলাম। এই যে R বলতে এই যে এই Rটা হচ্ছে এই বড় গ্রুপটা, এই বিশাল গ্রুপটা হচ্ছে R ধরে নিলাম, হলো। তাহলে এবার আছে একটা H, একটা CN। তাহলে আমার কাছে দুটো পসিবিলিটি আছে, তাই না? প্রথম, এটা মুছে দিলাম বোঝানোর সুবিধার জন্য মার্কিং করেছিলাম। তাহলে প্রথম পসিবিলিটি হচ্ছে আমি Hকে বাঁদিকে দেবো, CNকে ডান দিকে দেবো, এটা একটা পসিবিলিটি, তাই? আরেকটা পসিবিলিটির উল্টোটা হতে পারে, এই চারটা ছিল, এই চারটা যা ছিল সেটা আঁকিয়ে ফেলবো, বাকিটা যতটুকু রিয়াকশন করেনি, এতটুকু তো রিয়াকশন করেনি, এগুলো নিয়ে মাথা ঘামানোর দরকার নেই। আরেকটা পসিবিলিটি কি, CNটাকে এদিকে দেবো, Hটাকে এদিকে দেবো, সরি এটা OH হবে, সরি এটা লিখতে ভুল করেছে, এটা OH হবে। এই যে এই কার্বনটা দেখো, এই কার্বনটা চারটে আছে, এই যে একটা অ্যালকাইল গ্রুপ, এই গোটাটা CN উপরে দিলাম,
একবার ওইচ ডান দিকে দিতে পারি, একবার ওইচ বাঁ দিকে দিতে পারি। তাহলে কোনটা তৈরি হবে? প্রশ্ন হচ্ছে কোনটা তৈরি হবে, অ্যান্সার হচ্ছে দুটোই তৈরি হবে। তাহলে কটা এখানে প্রোডাক্ট পাবো? দুটো। তা দুটো আইসোমার পাবো। তাহলে পরীক্ষায় যদি বলে যে একটা গ্লুকোজ আছে বা একটা অ্যালডোহেক্সোজ বা কিটোজ আছে, তার সঙ্গে HCN এর বিক্রিয়ায় কটা আইসোমার পাওয়া যাবে? অ্যান্সার হচ্ছে দুটো। এবার পরীক্ষায় কি তোমাকে দুটো আঁকাতে হবে? পরীক্ষায় তোমার দুটো আঁকানোর কোনো কম প্রয়োজন নেই। তুমি এটাকে নর্মাল বইয়ে দেখবে কী করে করা থাকে, একইভাবে কার্বনের সাথে এভাবে দেখিয়ে দেবে। কার্বনের সাথে CN আছে, OH আছে, H আছে, এরকম করে দেখিয়ে দেবে। তো তুমি পরীক্ষায় সেভাবে দেখিয়ে দিতে পারো। কিন্তু যখন কম্পিটিটিভ এক্সামগুলো যাবে সেখানে জিজ্ঞেস করবে কটা আইসোমার তৈরি হয়? দুটো আইসোমার। কী কী? একটা আইসোমার যেখানে ওইচটা ডান দিকে যেতে পারে, একটা আইসোমার যেখানে ওইচটা বাঁ দিকে যেতে পারে, দুটো আইসোমার তৈরি হবে। এবার যদি জিজ্ঞেস করো কেন দুটো আইসোমার তৈরি হবে, তার অ্যান্সারটা হচ্ছে দেখো এখানে যে অ্যালডিহাইডটা ছিল, অ্যালডিহাইডের কার্বনটা হচ্ছে sp2, তাই না? আরেকবার দেখাই ভালো করে। এই যে এভাবে নিয়েছিলাম তো একটা অ্যালডিহাইড, এই কার্বনটা কি? এই কার্বনটা হচ্ছে sp2 হাইব্রিডাইজড। তাহলে sp2 হাইব্রিডাইজড যদি হয় তাহলে কি আছে এখানে? sp2 হাইব্রিডাইজড হলে এটা একটা প্লেনে আছে, প্ল্যানার হয়। তাহলে এবার CN- কে অ্যাটাক করছে, কোথা থেকে করতে পারে? উপর থেকে করতে পারে, আবার নিচ থেকেও করতে পারে। তাহলে উপর থেকে করলে একটা আইসোমার পাবো, নিচ থেকে করলে একটা আইসোমার পাবো, তাই দুটো আইসোমার পাচ্ছি। এই জন্য দুটো প্রোডাক্ট। পরীক্ষাটা MCQ জিজ্ঞেস করতে পারে, তাই বললাম রিয়াকশানে যখন প্রোডাক্ট লিখবে তুমি একটাই লিখে দিতে পারো, কিছু ভুল হবে না। আরেকটা ইম্পর্টেন্ট রিয়াকশান আছে যেটাকে বলে হচ্ছে ওসাজোন ফর্মেশন। বিক্রিয়াটার নাম হচ্ছে ওসাজোন ফর্মেশন বা ওসাজোন তৈরি। একটা ইম্পর্টেন্ট রিয়াকশান। কি হয়? আবার সেই গ্লুকোজটা আঁকাতে হবে। এই CHO এতবার আঁকাচ্ছি, এতক্ষণে সবার অভ্যাস হয়ে যাওয়ার কথা। CH2OH, মাঝে চারটে কার্বন, একটা, দুটো, তিনটে, চারটা। OH, 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 H, 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 H। ওসাজোন ফর্মেশনের জন্য গ্লুকোজের সাথে ফিনাইল হাইড্রোজেনের রিয়াকশন করতে হবে। ফিনাইল হাইড্রোজেনের রিয়াকশন করতে হবে। হাইড্রোজেন জানি NH2NH2, তার সাথে একটা ফিনাইল লাগাতে হবে। এটা হচ্ছে NH2NH2কে আমরা বলি হাইড্রোজেন। তাহলে ফিনাইল হাইড্রোজেন করতে হলে কী হবে? এখান থেকে একটা হাইড্রোজেন কমে এখানে একটা ফিনাইল লাগিয়ে দেবো, হয়ে গেল ফিনাইল হাইড্রোজেন। এটাকেই লিখবো PH NH2। কত লাগবে? 3 মোল নিতে হবে। ভালো করে খেয়াল করবে, 3 মোল। ফোকাস করো, নিটে টিটে MCQ জিজ্ঞাসা করতে পারে। 3 মোল, 3 মোল ফিনাইল হাইড্রোজেন লাগছে। আর কি দিতে হবে? যে একটা অ্যাসিড দিতে হবে আর তার সাথে হিট করতে হবে। তাহলে কি তৈরি হবে? দেখো আমরা পড়েছি, আমার কাছে যদি একটা কার্বনিল যৌগ থাকতো, তার সঙ্গে ফিনাইল হাইড্রোজেনের রিয়াকশানে এভাবে জল বের করে দিতাম, তাহলে এটা তৈরি হতো, নাম বলতাম ফিনাইল হাইড্রোজোন। তাহলে এখানেও তো কার্বনিল গ্রুপ আছে, তাহলে এখানেও রিয়াকশন ঘটবে। এর সাথে ফিনাইল হাইড্রোজেনের রিয়াকশানে ফিনাইল হাইড্রোজেন তৈরি হবে, কিন্তু তার সাথে একটা অ্যাডিশনাল রিয়াকশান ঘটবে। কি ঘটবে? প্রথম কার্বনে তো এটা তৈরিই হবে, যে C+N NH PH। তার সাথে সাথে দেখা যাবে যে দ্বিতীয় কার্বনেও এই রিয়াকশানটা ঘটে গেছে। CH+N NH PH। বাকি চারটে সেম আছে, এই একটা, দুটো, তিনটে, আর CH2OH। আবার আঁকিয়ে ফেলি, OH, 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 HH। তাহলে বোঝা গেল কি হলো? আমরা জানি যে কোথাও যদি একটা অ্যালডিহাইড গ্রুপ থাকে তার সঙ্গে ফিনাইল হাইড্রোজেনের রিয়াকশানে ফিনাইল হাইড্রোজেন তৈরি হয়, কিন্তু এক্ষেত্রে দেখা যাচ্ছে যে 2 নম্বরের গ্রুপটা OH হওয়া সত্ত্বেও সেটা ফিনাইল হাইড্রোজেনের সঙ্গে রিয়াকশন করে 2 নম্বর কার্বনেও হাইড্রোজেন তৈরি করছে। তাই এই বিশেষ টাইপের যৌগটাকে বলে হচ্ছে ওসাজোন। গ্লুকোজ হচ্ছে এই ওসাজোন তৈরি করে। বোঝা গেল? খেয়াল করবে 3 অণু লাগবে, 3 অণু না দিলে ওসাজোন কিন্তু ফর্মেশন হবে না। এটা হচ্ছে মনে রাখার বিষয়। এবার যদি জিজ্ঞেস করতে পারো যে 2 নম্বর কার্বনে কী করে রিয়াকশানটা হয়ে গেল ওটা না থাকা সত্ত্বেও, তো এই রিয়াকশানটা যে বিশেষ পদ্ধতিতে হয় তাকে বলে হচ্ছে অ্যামারডোরি রিঅ্যারেঞ্জমেন্ট বা অ্যামারডোরি পুনর্বিন্যাস। জানার কোনো প্রয়োজন নেই, কেউ খুব আগ্রহ হলে ইন্টারনেটে সার্চ করে দেখতে পারো। তো অ্যামারডোরি রিঅ্যারেঞ্জমেন্টের জন্য দেখো দুটো রিয়াকশান করেছে, তাহলে আমি 3 মোল কেন নিলাম? নষ্ট করার জন্য? রিয়াকশানে কখনোই কিছু নষ্ট করে না, রিয়াকশান মেপে করতে হয়, কারণ রিয়েজেন্টের খুব দাম হয়। তাহলে এই অ্যামারডোরি রিঅ্যারেঞ্জমেন্ট হয় বলে এখানে 3 মোল আমাকে ফিনাইল হাইড্রোজেন দিতে হলো, তাই এই প্রোডাক্টটা পাওয়া গেছে। এটা হচ্ছে গ্লুকোজের ক্ষেত্রে ওসাজোন। তো এই আরেকটা গ্লুকোজের ক্ষেত্রে ইম্পর্টেন্ট রিয়াকশান আছে, সেটাকে আমরা বলবো হচ্ছে অ্যাসিটাইলেশন রিয়াকশান। অ্যাসিটাইলেশন বিক্রিয়া। দেখো
অ্যাসিটাইলেশন বিক্রিয়া মানে অ্যাসিটাইল গ্রুপ ঢোকানো। আর আমরা সবাই এতক্ষণে হয়তো জানি যে অ্যাসিটাইল গ্রুপ মানে CH3CO, এই গ্রুপটাকে আমরা বলি অ্যাসিটাইল গ্রুপ। তাহলে কার অ্যাসিটাইলেশন করা যায়? অ্যালকোহলের অ্যাসিটাইলেশন করা যায়, অ্যালকোহল চ্যাপ্টারে আমরা পড়েছি। তাহলে একটা অ্যালকোহল নিলাম, মনে করলাম মিথানল নিলাম বোঝার সুবিধার জন্য, তার অ্যাসিটাইলেশন করছি। অ্যাসিটাইলেশন দুটো জিনিস দিয়ে করা যায়, অ্যাসিটাইল ক্লোরাইড আর অ্যাসিটিক অ্যানহাইড্রাইড। রিয়েজেন্টের কথা আমি কিছু বলছি না, আমাদের জানার বিষয় নেই। তো আমি নিলাম হচ্ছে অ্যাসিটাইল ক্লোরাইড, CH3COCl হলো। দেখো CH3COCl নিলাম অ্যাসিটাইলেশন করার জন্য। কি হতে পারে? এখান থেকে HCl বের করে দিলাম। আচ্ছা আমি এটাকে, আচ্ছা ঠিক আছে, এটাকে H করে দিলাম। তাহলে দেখো হাইড্রোজেন সরিয়ে গিয়ে এই গ্রুপটা ঢুকে গেল, এই গ্রুপটাই তো অ্যাসিটাইল গ্রুপ। তাহলে আমি বললাম মিথানলের অ্যাসিটাইলেশন করলাম, কারণ এটা অ্যাসিটাইল গ্রুপ। এবার এই অ্যাসিটাইল গ্রুপ ঢোকার জন্য কি হচ্ছে সেই জিনিসটা আমাকে দেখতে হবে। দেখো কি হয়েছে, মিথানল থেকে একটা হাইড্রোজেন বেরিয়ে গেছে, পরিষ্কার দেখতে পাচ্ছি একটা হাইড্রোজেন। মিথানল যদি হতো, নিচে লিখি আবার, মিথানল এটা ছিল, তাহলে এই হাইড্রোজেনটা বেরিয়ে গেছে। তাহলে একটা হাইড্রোজেন বেরিয়ে গেলে আণবিক ভর বা মলিকুলার ওয়েট কত কমবে? 1 কমবে, -1 কমে যাবে মলিকুলার ওয়েটে, একটা হাইড্রোজেন বেরিয়ে গেছে। নতুন করে ঢুকেছে কি? CH3CO, এর আণবিক ভর কত বের করি? CH3CO, দুটো কার্বনের 12 × 24, অক্সিজেনের 16, হাইড্রোজেনের 3, তাহলে কত হবে? 24 + 16 + 3, তাহলে 43। তাহলে 43 আণবিক ভর নতুন করে ঢুকেছে, আর আণবিক ভর বেরিয়ে গেছে 1, তাহলে আণবিক ভরের বৃদ্ধি হলো কত? সুতরাং মলিকুলার ওয়েট বা আণবিক ভর বৃদ্ধি 43 - 1 মানে 42 একক, ইউনিট বলি বা গ্রাম পার মোল যা খুশি বলো, ইউনিটই লিখলাম। তো আমরা পরিষ্কার বুঝতে পারছি যখন একটা অ্যালকোহলের অ্যাসিটাইলেশন করছি মানে CH3CO গ্রুপ ঢোকাচ্ছি, একটা হাইড্রোজেন বেরিয়ে যায়, তাহলে একটা হাইড্রোজেন বেরিয়ে যাওয়ার জন্য ভর কমলো 1, আর নতুন করে ঢুকলো CH3CO গ্রুপ যার ভর হচ্ছে 43, তাহলে ভর কমেছে 1, বেড়েছে 43, তাহলে টোটালে ভর বৃদ্ধি হয়েছে 42 একক। বোঝা গেল? তাহলে একটা OH গ্রুপের অ্যাসিটাইলেশনে ভর বৃদ্ধি হয় হচ্ছে 42 একক, নোট করে রাখবে। একটি OH গ্রুপের অ্যাসিটাইলেশনে ভর বৃদ্ধি পাচ্ছে 42 একক। এবার আমরা গ্লুকোজে চলে আসি। তা গ্লুকোজের স্ট্রাকচারটা ড্র করি আবার। CHO, এই CH2OH, মাঝে 4টে কার্বন, 1 2 3 4টে, OH 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 হলো গ্লুকোজ। কটা OH আছে দেখতে পাচ্ছি? 1 2 3 4 5টা OH আছে। তাহলে অ্যাসিটাইলেশনের জন্য ব্যবহার করছে এখানে, বই দেখবে ব্যবহার করে থাকবে অ্যাসিটিক অ্যানহাইড্রাইড, CH3CO, অ্যাসিটিক অ্যানহাইড্রাইড। তাহলে কি হবে? 5টা OH-এরই অ্যাসিটাইলেশন হবে, দিয়ে স্ট্রাকচারটা দেখতে একটু জটিল হয়ে যাবে, না আঁকালেও চলতো, তাও একবার আঁকিয়ে দিচ্ছি। কী হয়ে যাবে? CH2O, COCH3, এখানেও তাই, HO, COCH3, এরকম সব জায়গায়ই হবে, বারবার আঁকাচ্ছি না, স্ট্রাকচারটা ঘিচিমিচি হবে, তাই OCOCH3, OCOCH3 আঁকিয়ে দিলাম, OCOCH3, বাকি সব জায়গায় হাইড্রোজেন। তাহলে আমরা একটু আগেই দেখলাম একটা OH গ্রুপের অ্যাসিটাইলেশনে ভর বৃদ্ধি পায় 42 একক। তাহলে গ্লুকোজের ক্ষেত্রে দেখা যাচ্ছে অ্যাসিটাইলেশনের পর, মনে করলাম আমি গ্লুকোজের স্ট্রাকচারটা জানতাম না, গ্লুকোজের অ্যাসিটাইলেশন করলাম, অ্যাসিটাইলেশনের পর দেখা যাচ্ছে ভর বৃদ্ধি পেয়েছে 210 একক। তাহলে কি জানি? যে 42 একক বৃদ্ধি পাবে একটি OH-এর জন্য, একটি OH-এর অ্যাসিটাইলেশনের জন্য, তাই না? এটা তো দেখলাম। তাহলে আমার 210 একক যদি ভর বৃদ্ধি পায়, তাহলে কটা OH ছিল? নিশ্চয়ই 5টি OH ছিল ঐকিক নিয়মে। তাহলে এবার পরীক্ষায় একটা কোশ্চেন দেয়, প্রমাণ করো গ্লুকোজে 5টি OH গ্রুপ আছে। কি বলতে হবে? যে আমরা জানি যে অ্যালকোহলের, যার মধ্যে মনোহাইড্রিক অ্যালকোহল মানে যার মধ্যে একটা OH আছে, তার অ্যাসিটাইলেশনের ফলে ভরটা 42 একক বৃদ্ধি পায় বা 42 ইউনিট বৃদ্ধি পায়। এবার দেখা যাচ্ছে যে গ্লুকোজের অ্যাসিটাইলেশনের পর গ্লুকোজের ভরটা 210 ইউনিট বৃদ্ধি পাচ্ছে। তাহলে একটা OH-এর জন্য বৃদ্ধি পায়, একটা OH-এর অ্যাসিটাইলেশনে বৃদ্ধি পায় 42 একক, তাহলে 210 একক বৃদ্ধি পেয়েছে, মানে 5টি OH গ্রুপ আছে। তো এটাই প্রমাণ করে যে গ্লুকোজের মধ্যে 5টি OH আছে। তো এখানেই আমাদের শেষ হলো হচ্ছে গ্লুকোজের রিয়াকশন। কী ধরনের রিয়াকশন? দেখো গ্লুকোজের আমি সব মুক্ত শৃঙ্খল আঁকিয়েছি, এগুলোকে বলা হচ্ছে গ্লুকোজের ওপেন চেন স্ট্রাকচার বা মুক্ত শৃঙ্খল। তো এই ওপেন চেন স্ট্রাকচার বা মুক্ত শৃঙ্খলে বিক্রিয়া গ্লুকোজের শেষ হলো।
নেক্সট ভিডিওতে শুরু করব গ্লুকোজের সাইক্লিক বা বলয়াকার স্ট্রাকচার কী করে হয় সেগুলো আমরা দেখব নেক্সট ভিডিওতে।